প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে বড় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর হলো আজ আর্জেন্টিনার খেলা। বুঝছেন? এখন অনেকেই বলবেন যে, "ভাই, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। আর্জেন্টিনা তো ইহুদিদের দালাল।" আজকের ম্যাচে আমি মিশরের পক্ষে থাকব। সহজ কথা বললাম। মিশরের পক্ষে থাকব, কারণ মিশর সিজদা দেয়, মুসলিম তারা। তারপরে যদি মিশর হেরে যায়, আর্জেন্টিনা হয়ে যাব, কারণ নেক্সট আর্জেন্টিনা। একটা কথা দিয়ে শুরু করি, আজকের অনেকগুলো খবর আছে। তার আগে অনেকেই বলেন যে, ভাই, আর্জেন্টিনা ইহুদিদের সমর্থন করেছে। আপনাদের দুটো ঘটনা বলে দেই। আর্জেন্টিনার ইসরায়েলে খেলতে আসার কথা ছিল। তখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছিল। ফিলিস্তিন আর্জেন্টিনার কাছে দাবি করছিল তারা যেন খেলতে না আসে ইসরায়েলে। ফিলিস্তিন আর্জেন্টিনার কাছে অনুরোধ করেছিল, মেসিদের কাছে অনুরোধ করেছিল তারা যেন ইসরায়েলে খেলতে না আসে। মেসিরা আসে নাই। কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপর কি করছিল, তার প্রতিবাদ স্বরূপ ফিলিস্তিনের দাবি রেখেছিল। ফিলিস্তিনের, খেয়াল করবেন, মেসিরা। গত ১৬ বছর বাংলাদেশ এক প্রকার ভারতের পকেটে ছিল। সীমান্তে মানুষ মারলে হাসিনা চুপ থাকত। পুরো বাংলাদেশটাকে কার্যত তুলে দিয়েছিল ভারতের হাতে কে? শেখ হাসিনা। এবং যত রকম সিদ্ধান্ত আসতো, ইসলাম বিরোধী সিদ্ধান্ত বা যত রকম সিদ্ধান্ত আসতো, ভারত যে সিদ্ধান্তগুলো দিত হাসিনা মেনে নিত। এখন প্রশ্ন করেন, হাসিনার সবগুলো সিদ্ধান্ত কি আমাদের ছিল, না হাসিনার? নরেন্দ্র মোদী কেন্দ্রিক, অর্থাৎ ভারতের সাথে হাসিনার যে সম্পর্কটা, এটা কি আমাদের ছিল 18 কোটি মানুষের, বা আমাদের জাতীয় ক্রিকেট দলের বা ফুটবল দলের বা আমাদের আলেম ওলামার? না, এটা হাসিনার প্রেম ছিল। তো ইসরায়েলের সাথে পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ, আপনি যে মিশরের সাপোর্ট করবেন, আসেন প্রথম কথাটাই বলি, মিশর কার পক্ষে? মুসলমানদের পক্ষে? মুসলমানদের পক্ষে না তো, ইসরায়েল এবং আমেরিকার পক্ষেই তো মিশর। রাফাতে যে এত মানুষ মারলো, মানে ফিলিস্তিনে যে এত মুসলিমকে মারলো, হাজার হাজার মারলো, পাশের দেশ মিশর এগিয়ে আসছিল? আসে না। কিন্তু এই দোষটা কি মিশরবাসীর? না, এটা হলো মিশরের সরকারের, যারা আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি। কিন্তু এই মিশরে ব্রাদারহুডের যিনি প্রধান ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন মোহাম্মদ মুরসি, তিনি কিন্তু এই রাফা খুলে দিয়েছিল ফিলিস্তিনিদের জন্য, এবং ফিলিস্তিনকে তিনি স্বাধীন করার ঘোষণা দিয়েই নেমেছিলেন, যে কারণে তাকে জীবন দিতে হয়েছিল। সরকার পতন করে এই মিশরের আব্দেল ফাত্তা আল সিসি ক্ষমতা দখল করেছিল। এখন বলেন, আপনার হিসাবটা কি হবে? মিশরকে আমি মুসলিম বাদ দিয়ে দিব আব্দুল ফাত্তার জন্য? না, আমি মিশরের পক্ষে আজকে। কিন্তু এই মিশর ফিলিস্তিনকে কখনো সাহায্য করে নাই। এই মিশর মুসলমান নামধারী সবচেয়ে বড়, মানে মুসলিম সেনাবাহিনীর সবচেয়ে বড় সেনাবাহিনী মিশরের, কিন্তু কোনোদিন মুসলিম পাশে দাঁড়ায় নাই। তারা ইসরায়েলের পক্ষে থাকে, আমেরিকার পক্ষে থাকে। এই জর্দান, কি বলবেন বলেন? আসেন, এখন আর কেউ কিছু বলবেন না। তার মানে এটা মেসি খেলার সাথে সম্পৃক্ত না। মেসি ভালো খেলা আমরা পছন্দ করি, নেইমার ভালো খেলে আমরা পছন্দ করি, রোনাল্ডো ভালো খেলে আমরা পছন্দ করি। আবার আমাদের মুসলমানরা যখন তাদের সাথে খেলে, আমরা মুসলমানদের সমর্থন করি, এটাই স্বাভাবিক। আসেন, মূল আলোচনা এটা নয়। ন্যাটো সম্মেলন চলছে তুরস্কে। ইসরায়েলকে একটা বড় ধাক্কা দিয়ে দিল এরদোয়ান। কঠিন একটা খেলা দেখালো এরদোয়ান। দুটো খেলা খেলেছে আজকে, দুটো খেলা প্রকাশ্যে আসছে, আর অনেকগুলো খেলা আসছে। পাশাপাশি ইরানের 9 কোটি মানুষকে ওপারে পাঠানোর ঘোষণা দিয়েছে বা থ্রেট দিয়েছে আমাদের ড্রাম কাক্য। বুঝছেন? মানে মধ্যপ্রাচ্যের বেশ এলোমেলো অনেকগুলো খবর আছে। আসেন, প্রথম আমরা ইরান আমেরিকার খবরটি একটু পরে দিই, আগে চলে আসি ন্যাটো সম্মেলনে। ইরান আমেরিকার বেশ গুরুত্বপূর্ণ কিছু খবর আছে, আপনারা মিস করবেন না, থাকেন লাইনে। প্রথমে আমরা ন্যাটো দিয়ে চলে আসি। ন্যাটো সম্মেলনে আমরা যা দেখলাম বা যা শুনলাম বা যা চলছে, একটু সেটা নিয়ে আগে কথা বলি। আঙ্কারা 2026 সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন এখন চলছে। সেখানে ন্যাটো জোটের 32টি সদস্য রাষ্ট্র যোগ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রতিরক্ষা, নিরাপত্তা ও আন্তঃ-আটলান্টিক সহযোগিতা বিষয়ে 2 দিনব্যাপী এই বৈঠকটি চলবে এখন আঙ্কারায়। প্রথম দিনটি জুড়ে প্রতিরক্ষা উৎপাদন এবং শিল্প সহযোগিতা সম্প্রসারণে ন্যাটোর উদ্যোগ প্রাধান্য পেয়েছে।
আমি তুরস্কের গণমাধ্যম থেকে আপনাদের এই তথ্যগুলো অনুবাদ করে দিচ্ছি। মহাসচিব মার্ক রুটে বেশ কিছু নতুন বহুজাতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন, ন্যাটোর মহাসচিব, যার মধ্যে রয়েছে ন্যাটো ফ্রন্ট ডোর ফর ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম, ন্যাটো ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্ক, প্রতিরক্ষার জন্য জরুরি কাঁচামাল বিষয়ক একটি যৌথ প্রকল্প এবং ন্যাটো ড্রোন এজ। এই উদ্যোগের অধীনে মিত্র দেশগুলো আগামী 5 বছরে ড্রোন ও ড্রোন প্রতিরোধী সক্ষমতায় $40 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে। এটি গেল আমাদের ন্যাটোর একটা প্রাথমিক হিংস। আসেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন যে ট্রাম্প তাকে F-35 দেওয়ার বিষয়ে ওয়াদা দিয়েছেন। এটা হলো মূল পয়েন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান আজ বলেছেন তিনি বিশ্বাস করেন তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প যে ওয়াদা দিয়েছেন যে তুরস্ককে F-35 দেওয়া হচ্ছে, এটি তিনি বা এই কথাটি তিনি রাখবেন। এবং তুরস্কের দীর্ঘদিনের প্রচেষ্টার বিষয়ে ট্রাম্পের এই মানে এরদোয়ানকে দেওয়া কথাটি কার্যত বাস্তবে রূপ নেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে এরদোয়ান বলেন যুদ্ধ বিমানের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নতুন বিষয় নয় এবং এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়ে গেছে এবং ওয়াশিংটন তাদের কথা দিয়েছেন। মূলত ডোনাল্ড ট্রাম্প এখানে দুটো মাইন্ডকে চিপে পড়েছে। এক, ট্রাম্প তার বক্তব্যে বললেন সাংবাদিকদেরকে যে ন্যাটো আমার কোনো কথা শোনে নাই, ইরান আমাকে মেরে তক্তা বানিয়ে দিল, আমি ন্যাটোকে বারবার ডাকলাম বাঁচাও 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 বাঁচাও, ন্যাটো আমাকে বাঁচাতে আসলো না। আমি ভেবেছিলাম এই সম্মেলনে আসবো না, কারণ ন্যাটো আমার কোনো কথা শোনে নাই, কিন্তু আমার বন্ধু এরদোয়ানের আহ্বানে আমাকে আসতে হলো। যদি সামিটটি তুরস্কে না হতো তাহলে আমার যোগ দেওয়া হতো না। কিন্তু আমি রজব তাইয়্যিপ এরদোয়ান মানে বন্ধু সম্বোধন করে বলছেন যে তার আহ্বানকে আমি না বলতে পারিনি। এবং তিনি বলছেন যে তুরস্কের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটি এরদোয়ানের কারণে আরো ভালো হয়েছে। আমেরিকার এটা হলো দুইটা রাষ্ট্রের সম্পর্ক। এখানে আপনারা ধরবেন না যে তুরস্ক কাফের হয়ে গেছে, এখন তো বলবেন কাফের হয়ে গেছে। বিষয়টা হলো কি, প্রতিটা রাষ্ট্র তার নিজের স্বার্থে কিছু রাষ্ট্রের সাথে সম্পর্ক করে। এখানে ইমান, আকিদা, ধর্ম এই জিনিসগুলো থাকে না। আপনারা যারা কুরুলুস ওসমান বা আর্তুগুল সিরিজ বা এই তার্কিশ সিরিয়ালগুলো দেখেছেন বা খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফতের হিস্ট্রিগুলো যারা পড়েছেন জানেন, শুধু মুসলিম মুসলিম সম্পর্ক না, এখানে বাণিজ্যিক সম্পর্ক অনেক রকম থাকে। মূলত F-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আমেরিকার তৈরি, এটি রয়েছে ইসরায়েলের হাতে। তাই ইসরায়েল তুরস্ককে মাঝে মাঝে ভয় দেখায়, এই পাঠাই দেবো কিন্তু তোর দেশ ছাপা করে দিয়ে আসবে। তো তুরস্কের যে অ্যাডভান্স এই জিনিসটা আছে। তো তুরস্ক নিজেই কান ফাইটার জেট বানাইছে, এটাও পঞ্চম প্রজন্মের। তো তুরস্ক জাস্ট ইসরায়েলকে দেখানোর জন্য আমেরিকা থেকে বেশ কয়েকটা F-35 এর বিষয়ে আলোচনা করেছে। যদিও তুরস্ক এটা বহু বছর আগে $2 বিলিয়ন দিয়েছিল, কিন্তু বাইডেন এসে শেষ পর্যন্ত এটা নাকচ করে দেয়। কারণ কি? জো বাইডেন। কারণ কি? তুরস্ক তখন রাশিয়া থেকে S-400 কিনছিল। এই অপরাধে তুরস্ককে আর F-35 দেয় না। অথচ এই S-400 ভারতও কিনছে, কিন্তু ভারতের উপর কোনো স্যাংশন আসে নাই। যেহেতু ভারত হিন্দু দেশ, তুরস্কের উপর জো বাইডেন স্যাংশন দিয়ে বসে। তো এবার ট্রাম্প এসে বললেন যে তিনি কথা রাখবেন, তুরস্ককে F-35 দেবেন। এটি ইসরায়েলকে ধাক্কা দেওয়ার জন্য মূলত এরদোয়ান তার ঘরে নিচ্ছেন। অর্থাৎ তার এখন খুব বেশি F-35 দরকার নাই। সে বরং বলছে যে F-35 তুমি যদি না দাও তাহলে F-16 আমাকে দিয়ে দাও, আমার আরো F-16 লাগবে। F-16 দিয়ে কিন্তু খেলা দেখায় মূলত পাকিস্তান আর তুরস্ক। তো এখন নতুন করে আবার আলোচনা হলো যে ট্রাম্প বলছে F-35 দিবে। মূলত তুরস্ক এই F-35 তার ঘরে ঢুকে ইসরায়েলকে বোঝাবে আমার কাছেও আছে। এক, দুই, ধরেন 1 বছরের মধ্যে এইটার আদলে বা এটার চেয়ে আরো নতুন সংস্করণে আরো আধুনিক যুদ্ধ বিমান বানিয়ে ফেলবে তুরস্ক। 5-10টা থাকা লাগে ঘরে। এখন ধরেন আপনার ঘরে যে জিনিসটা আছে, যেটা আপনি ব্যবহার করেন, ওইটা দিয়ে আপনি এটা বানাতে পারবেন, আর না থাকলে তো বানাতে পারবেন না।
তো এখন তুরস্ক এখানে একটা খেলা খেলতে চায়, পাশাপাশি গ্রিস, ইসরায়েল, আরো কয়েকটি দেশ যারা তুরস্ক বিরোধী রাষ্ট্র, তারা চেয়েছিল এই সামিটে যেন, ন্যাটো সম্মেলনে যেন মিস্টার ট্রাম্প না আসে, কারণ এটি হচ্ছে তুরস্কে। আর তুরস্ক এখান থেকে অনেক কিছু তার পক্ষে নিয়ে আসবে, মানে তুরস্ক এখান থেকে অনেক কিছু তার পক্ষে নিয়ে আসবে। এরদোয়ান তো খুব চালু খেলোয়াড়, এরা সবাই বোঝে। আর এরদোয়ান চিন্তা করছেন যে আমি যদি ট্রাম্পকে আমার দেশে নিয়ে আসি, দুটো লাভ। এক, তুরস্কের উপর আমেরিকান যে স্যাংশনগুলো আছে, বাধাগুলো আছে, বাণিজ্যিক যে সিলমোহর মেরে দেয়া আছে, এগুলোকে সে উন্মুক্ত করবে তুরস্কের বাজারটাকে আরো উন্মুক্ত করার জন্য। বিশ্ববাজারে তুরস্কের সহজ পণ্য রপ্তানির ক্ষেত্রে আমেরিকার যে বাধা, সেগুলো তুলে ফেলা, বা আবার অস্ত্র ব্যবসার ক্ষেত্রে যে বাধাগুলো, সেখানেও আবার তুরস্কের অনেক যন্ত্রপাতি আমেরিকার মিত্ররা বা আমেরিকা দিয়ে থাকে, সেগুলোর জন্য তুরস্ক অনেক জায়গায় আটকে থাকে। তুরস্ক মানে ট্রাম্পকে আনছে ইরানের যুদ্ধের জন্য না, আনছে তার তুরস্কের লাভের জন্য। এই যে 35 নেবে, আরো অনেকগুলো বিষয় সমাধান করবে, অনেকগুলো বিষয় তুরস্কের পক্ষে যাবে, ট্রাম্পের পক্ষে যাবে না। ট্রাম্পকে এনে চা খাওয়াবে, 10 টাকার চা, পিছন থেকে ধরেন 10 বিলিয়নের কাজ করে নেবে, এটা হলো মূল টার্গেট। তো শেষ পর্যন্ত ট্রাম্প যখন আজকেই আসছেন, আজকে তিনি তুরস্কে পা রাখছেন, আঙ্কারা এসে এরদোয়ানের সাথে দেখা করছেন, দুজনে বৈঠক করছেন, কথা বলছেন, সাইড লাইনের একদম ফ্রন্টে, এবং দুজনে বন্ধুসুলভ আচরণ করছেন, কুচকাওয়াজে যোগ দিয়েছেন, তুরস্কের সেনাবাহিনীর সাথে দেখা করেছেন, তাদের সালাম গ্রহণ করেছেন, অনেক কিছু করেছেন। এগুলো আজকে গুরুত্বপূর্ণ কথা না। মূলত তুরস্ক এখান থেকে তার লাভটা নিচ্ছে, আর ট্রাম্পকে বাগে রেখে আরো কিছু করে নেবে, এই এলো। আর ইসরায়েলকে বুঝিয়ে দিল, দেখ তুই সকল বাধা সৃষ্টি করলে পারিস নি, আমি এরদোয়ান আমার বন্ধুকে নিয়ে আসি। বন্ধু তো বুঝছেন কোন টাইপের বন্ধু। আবার আমি F-35 এর কাজটা করে নিলাম। আরো কিছু আছে, সেই বিষয়গুলো ধারাবাহিক আসবে। কালকে আমরা চাইবো একটা এক্সপার্ট ওপিনিয়ন রাখার জন্য আমাদের লাইভে। যাক, ন্যাটো নিয়ে ডিটেলস না বলি, ন্যাটো নিয়ে আমরা কালকে আরো অনেক কথা বলবো, সামিট চলবে কালকেও। আসি ট্রাম্পের কিছু পাগলামির খবরে। মিস্টার ট্রাম্প তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ইরান যদি শান্তি চুক্তির শর্ত না মানে, তাহলে পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব। আমি চাইলে ইরানের 9 কোটি মানুষকেই মাটিতে পুঁতে ফেলতে পারি, কিন্তু আমি এই কাজটি করতে চাই না। 9 কোটি মানুষ ইরানের মাটির মধ্যে পুঁতে ফেলবে কিভাবে সম্ভব? তার মানে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি আবারও দিচ্ছেন। তিনি বলছেন আমাকে ইরান যেন বাধ্য না করে পুরো ইরানকে ধ্বংস করতে, 9 কোটি মানুষকে মেরে ফেলতে। 9 কোটি মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন একটা প্রেসিডেন্ট। কল্পনা করেন, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ দাবি করা, গণতান্ত্রিক দাবি করা, যারা ডেমোক্রেসি শব্দ সবচেয়ে বেশি উচ্চারিত করেন, নিজেকে সভ্য বলেন, সেই দেশ আরেকটি দেশের 9 কোটি মানুষকে, মানে যে দেশের 9 কোটি মানুষ, পুরো মানুষকে সে ওপারে পাঠানোর হুমকি দিচ্ছে। এটা কোনো প্রেসিডেন্টের বক্তব্য? সভ্য মানুষের বক্তব্য? কোনো স্বাভাবিক সুস্থ মানুষের বক্তব্য? এগুলো মেনে নিচ্ছি কারা? যারা তারা প্রেসিডেন্ট বানাইছেন, তারা কি সুস্থ মানুষ? বুঝে শুনে বানাইছেন এরকম অ্যাবনর্মাল লোকদেরকে? ইরানকে হুমকি দিচ্ছেন পুরো ইরানকে সে ধ্বংস করে ফেলবেন, পুরো ইরানের জাতি মানে মানুষ সবগুলো মেরে ফেলবেন। আমি এরকম করতে চাই না, ইরান যদি বাধ্য না করে। মানে কি? ইরান তার হরমুজ প্রণালীর হক ছাড়বে না, আমেরিকা হক দিতে চাচ্ছে না। দুজনের দুটো রুট তৈরি করছে, ইরান একটা রুট তৈরি করছে, আমেরিকা বিকল্প রুট তৈরি করছে। প্রশ্ন হলো, আমেরিকা তোমার তো এটা জায়গা না, তুমি তোমার আমেরিকা থাকো, তুমি ইরানের বুকের মধ্যে ঢুকে ইরানের ব্যাপারে খবরদারি করো কেন? তোমার জায়গায়, তোমার ক্যালিফোর্নিয়া, তোমার ডালাসে, তোমার নিউ ইয়র্কে, তোমার ওয়াশিংটনে, তোমার আলাক্সায়, তোমার কোথায় ইরান গেছে? কোথাও যায় নাই। তুমি ইরানের ঘরে বসে ইরানের নাকের ডগে এসে তুমি ইরানের বিরক্ত করছো কেন? ইরান কি জবাব দিল যে ট্রাম্পের এই বক্তব্য তার সকল সভ্যতা, সংস্কৃতি, বিশ্বস্ততা, আস্থা এবং মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা ট্রাম্পকে এইটুকু বলতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইতিমধ্যে আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে গিয়ে আপনি বুঝতে পেরেছেন আমাদের ধৈর্যচ্যুতি হয়নি, কিন্তু আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি হাতে পায়ে ধরে, অন্যদের হাতে পায়ে ধরে আমাদের কাছে এসে যুদ্ধবিরতি চেয়েছেন, আমরা যাইনি, একবারের জন্য যাইনি। ইরান বলছে
যদি ট্রাম্প এই জাতীয় বক্তব্য দিতে থাকে বা এরকম স্বপ্ন দেখতে থাকে যে তারা ইরানকে মুছে ফেলবে, তাহলে ট্রাম্প এটার জন্য যে প্রায়শ্চিত্ত করবে, এটা ট্রাম্প শুধু না, আমেরিকান জাতীয় জানে না তাদের ভাগ্যে কি আছে। ইরান তাদের জন্য যেই পরিকল্পনা তৈরি করে রেখেছে, এটা আমেরিকান জাতি জানে না। ইরান হেরে যাবার জন্য আসে নাই। ইরানের 5 থেকে 6,000 বছরের ইতিহাস মাত্র 240 বছরের ইতিহাসের কাছে পরাজিত হবে না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের 240 বছরকে ইঙ্গিত করে বলছেন, কারণ ইরানের 5 থেকে 6,000 বছরের সংস্কৃতি বা ইতিহাস। তারা বলছেন ইরান মাথা নিচু করবে না, মাথা নিচু করা জাতি না, এটা পৃথিবী জানে। পাশাপাশি এটা বলছে যে আমরা আমেরিকার সাথে লড়াই করেছি, প্রতিশোধ এখনো নেয়নি। আমরা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিশোধ, ইন্তেকাম নিতে যাচ্ছি। তার মানে হলো এতদিন যেটা ইরান করেছে সেটা ছিল তাদের আক্রমণকে জাস্ট প্রতি উত্তর দিয়েছে। আলী খামেনির প্রতিশোধ তার এখনো নেয়নি, কারণ তার প্রতিশোধ মানে কি, তাকে যেহেতু হত্যা করেছে প্রতিশোধ তাই হবে। এখন ইরান সেই দেশটিকে বলছে আমরা ওই দুজন ব্যক্তি, ট্রাম্প এবং তার বন্ধু আমার নেতা কাকু, এই দুজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাচ্ছে। তার মানে ইরান তাদেরকে ছাড় দিচ্ছে না। ইরান তার ক্ষোভ সঞ্চয় করে রেখেছে এবং সেটাকে এখন প্রকাশ করতে যাচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমরা বলতে পারি বড় কিছু ঘটতে যাচ্ছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি, আমেরিকা সিজফায়ার করে, যুদ্ধবিরতি করে এখন তার অস্ত্র জমা করছে, কারণ আমেরিকা মাইনকা চিপায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ইরানের সাথে যুদ্ধবিরতি করে এখন তারা অস্ত্র মানে সংগ্রহ করছে, রেডি করছে এটা বড় যুদ্ধের জন্য। আবার ইরানের আক্রমণে ইসরায়েল তো মোটামুটি ছাপা খাপা হয়ে গেছে, মানে লন্ডভন্ড হয়ে গেছে। ইসরায়েলও রেডি হচ্ছে, আবার ইরান রেডি হচ্ছে, কারণ ইরানের মিসাইল স্টোরেজের অনেক পথ বন্ধ হয়ে গেছিল বাংকার ব্লাস্টার বোমায়। ইরান এই সময়টার মধ্যে নিউক্লিয়ার বোমা হয়তো বানিয়ে ফেলতেছে। অর্থাৎ ইরান তার প্রতিবেশী বন্ধু চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তানের সাথেও ভিতরে যোগাযোগ বৃদ্ধি করে আধুনিক অস্ত্র আনার ব্যাপারে বা আমেরিকা ইসরায়েলকে মোকাবেলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে সুবিধা হবে, এই জিনিসগুলো রেডি করছে। এবং কিছু কিছু গণমাধ্যম দাবি করছে যে ইরান তুরস্কের হেল্প নিচ্ছে ইসরায়েলকে সাইজ করার জন্য, কারণ ইসরায়েলের নেক্সট টার্গেট হবে তুরস্ক, সেই জন্য তুরস্ক রেডি হচ্ছে। আবার তুরস্ক চাচ্ছে যে ও আমার কাছে আসার আগে ওকে যদি আমার বন্ধু মাজা ভেঙে দিতে পারে, বন্ধ কি, গোপনে ইরানকে অনেক কিছু দেওয়া শুরু করছে, শুধু ইন্টেলিজেন্স শেয়ার না, অনেক কিছু। আবার পাকিস্তান, যে পাকিস্তানের সাথে ইরানের এত ভালো বন্ধুত্ব ছিল না, এবার সেই পাকিস্তান ইরানের মধ্যে অসম্ভব ভালো বন্ধুত্ব আমরা দেখছি। এটা এই অঞ্চলে ভারতকে এবং ইসরায়েলকে অনেক বড় চাপে ফেলে দিয়েছে, কারণ ইরানের নিউক্লিয়ার না থাকলেও পাকিস্তানের আছে। পাকিস্তানকে স্বয়ং আমেরিকা হয়তো বা অর্থনৈতিক কারণে চাপে রাখলেও পাকিস্তানকে কিন্তু মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর বহু দেশকে। বোঝেন না, এক সৌদি আরবের সব আছে বিশ্বমরণ, শুধু পাকিস্তানের সাথে একটি সামরিক জোট করে সৌদি আরবের মাথা উঁচু হয়ে গেছে, কাউকে তোয়াক্কা করে না। আমেরিকা কি তোয়াক্কা করতেছে না, কারণ তাদের পাশে পাকিস্তান আছে। আমাদের বাংলাদেশের ভারতীয় ফিফথ কলামরা বা র বা মোসাদের ফিফথ কলামরা বা আমাদের বাংলাদেশে মালুদের চামচারা বা আওয়ামী এজেন্সির লোকেরা, এরা মনে করে পাকিস্তান কিচ্ছু, ভারতই বড়, পাকিস্তানের পক্ষে কথা বলে রাজাকার হয়ে যাবে, পাকিস্তানের পক্ষে এটা বলে। এরা যে ভারতীয় দালাল হয়ে গেছে বুঝতেছে না, এরা মনে করে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা যাবে না। পাকিস্তানের সাথে আমাদের 54-55 বছর আগে যা হওয়ার হয়ে গেছে। জাপানে পারমাণবিক অ্যাটাক আমেরিকা চালাইছে না, সে আমেরিকার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক এখন জাপানের, জানেন তো আপনারা। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের যা হয়েছে, আমরা স্বাধীন দেশ পাইছি, এখন আমাদের বন্ধু। ভারতকে মোকাবেলার জন্য যদি আমাদেরকে ইবলিশের সাথে বন্ধুত্ব করতে, আমরা করব। বিষয়টা ক্লিয়ার? তো পাকিস্তান তো আমাদের দেশ দখলে আসবে না, আমাদের সীমান্তে মানুষ মারে না, বরং পাকিস্তান আমাদেরকে হেল্প করতে চায়, কারণ আমরা শক্তিশালী হলে পাকিস্তান শক্তিশালী হবে। দু রাষ্ট্রেরই স্বার্থ আছে এখানে, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, তিনটা দেশ যদি শক্তিশালী হয়, ভারতের তো অবস্থা দফা রফা শেষ হয়ে যাবে। সবকিছু মিলে আমাদের শত্রু কিন্তু পাকিস্তান না, যারা এটা বলেন তারা বোকামি করেন। তো সেই পাকিস্তানের সাথে ইরানের ভেতরে ভালো কি বলবো মাখামাখি চলছে, এটিও ইরানের শক্তি বৃদ্ধি করছে। ইরান এখন
এই সময়টিতে আয়াতুল্লাহ খামেনির জানাজা শেষ করছে। এখন তারা আরো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই মধ্যে আজকে আবার মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট দুটো জাহাজ ইরান অ্যাটাক করেছে। আমি আজকে বিকেলের লাইভে আপনাদের বলেছি, আমেরিকা স্বার্থ সংশ্লিষ্ট দুটো জাহাজ, এর মধ্যে একটি কাতারের জাহাজে কিন্তু ইরান অ্যাটাক করেছে। এখন আমেরিকা যে কোনো সময় পাল্টা জবাব দেবে, মানে আবার যুদ্ধ শুরু হচ্ছে আশা করা যাচ্ছে আজকালকের মধ্যে। কিন্তু আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আবারও বলছি, আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে। পৃথিবী শান্তিময় হোক। চলুন আমরা চলে যাই আর্জেন্টিনার খেলা দেখতে। প্রত্যেকে ভালো থাকবেন। আর্জেন্টিনার খেলা বলছি, আবার মাইন্ড করবেন না। আর্জেন্টিনা এবং মিশরের খেলা দেখতে চাই। মিশরের যে খেলোয়াড় আছে সালেহ, আমার খুব পছন্দের খেলোয়াড়।